ওই মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মটা তো দেবই প্রায় করে না। শুভশ্রী জানতো যে আমার এখানে সেইভাবে নাচ গান নেই, এখানে আমি অসহায় রূপা হালা রেডি রয়েছে। যদি খাবার যেখানে তৈরি হয় রান্নাঘর মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানেই যদি কড়া কড়া কিছু নিয়ম কানুন থাকে, তাহলে ভালো সিনেমা তৈরিটা হবে কি করে? বহু অপেক্ষার ছবি কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ধূমকেতু গ্রাম এবং শহর রেকর্ড সংখ্যা ছাড়িয়েছে এই এক সপ্তাহে, প্রায় 15 কোটি টাকা। দুই রকম মত এই মুহূর্তে মানুষের সামনে উঠে আসছে। এক পক্ষ বলছে বেশ জমল না, তবে আরেক পক্ষ বলছে যে কৌশিক গাঙ্গুলির ছবিগুলি নাকি এরকমই হয়। তবে দুপক্ষের যে মতামত সেটা একটা জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ এই ছবিতে যোগেশের ভূমিকা, সেই নিখুঁত অভিনয়, অর্থাৎ রুদ্রনীল ঘোষের নিখুঁত অভিনয় নাকি মন কেড়েছে বাঙালির। যে এই ছবিটি রুদ্রনীল ঘোষের অভিনয়ের জন্য নাকি আরেকটা বার টিকিট কেটে দেখা যায়। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যোগেশ অর্থাৎ রুদ্রনীল ঘোষ। ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে যে ভানু এবং যোগেশ অর্থাৎ এই যে মেলবন্ধন কেমন লাগছে? মানুষ কোনটা ভাল লাগবে, কেমন করে ভালো লাগবে, সেটা একান্তই তাদের ব্যাপার। তবে ডেফিনেটলি গ্রাম শহর মিলিয়ে যখন মানুষ এই যোগেশ চরিত্রটা তাকে নিয়ে অনেক কথা বলছেন, প্রশংসা করছেন, ভালোবাসা দিচ্ছেন, তো একজন শিল্পী হিসেবে তো ডেফিনেটলি ভালো লাগছে। কিন্তু এরকম তো সাধারণ হয় না, মানে এই ঘটনা যেন অপ্রত্যাশিত। না, আমার মনে হয় যে এত তাড়াতাড়ি হয় না। সমস্ত সিনেমাতেই এমন কিছু চরিত্র আসবে সেটাকে দেখেই মানুষ উচ্ছ্বসিত হবেন, হয় না। প্রত্যেকটা কাজের জন্যই এক একটা করে অপেক্ষা থাকে। আমাদেরও প্রায় 9-10 বছরের অপেক্ষা ছিল। আমি ধন্যবাদ জানাবো বাংলা সিনেমার যারা দর্শক তারাও কিন্তু এই সিনেমাটার জন্য অপেক্ষায় ছিলেন। আর আমরা যারা অভিনেতা, সেটা দেব, শুভশ্রী বা আমি, বা এই সিনেমায় বাকি অন্যান্য যারা কাজ করেছেন, দুলাল লাহিড়ী সিনিয়র অভিনেতা, দুর্দান্ত অভিনয় করেছেন তিনি, অলকানন্দাদি, এবং তার সঙ্গে সঙ্গে যে দুজনের কথা না বললেই নয়, খুব স্পেশাল রোলে দুজন অভিনয় করেছেন, চিরঞ্জিত চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়, তাদেরও ধন্যবাদ জানাবো। দেখো, আমার চরিত্রের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে পুরোটাই যদি পরিচালক তার গল্পে এই চরিত্র নাই লিখতেন, তো তাহলে কি আমি এই অভিনয়টা করবার সুযোগ পেতাম? তো ডেফিনেটলি ভালো লাগছে। এবং হ্যাঁ, মতামত, তুমি যেটা বললে যে দুটো মতামত তৈরি হয়েছে, তো এটাই তো খুব স্বাভাবিক এবং এটা খুব পজিটিভ। রেকর্ড টিকিট বিক্রিতে কত টাকা উঠে এলো এটা ইম্পর্টেন্ট নয় শিল্পীদের কাছে। ইম্পর্টেন্ট এটাই যে কত মানুষ দেখবার আগ্রহ প্রকাশ করলেন এবং তারা কোথায় যেন একটা বার্তা দিলেন। সকাল 7টা থেকে রাত অবধি যে উচ্ছ্বাসটা 10 বছর ধরে তারাও জমিয়ে রেখে দিয়েছিলেন, যে বাংলা সিনেমার পাশে কিন্তু সারাক্ষণই ছিলেন এবং আছেন। এবার দু ধরনের তো সিনেমা তৈরি হয়, দু ধরনের মানুষের প্রত্যাশা দুটো রকমের। যে কথাটা তুমি বললে যে কেউ বলছে যে তেমনটা জমলো না, এবার এটার খুব সত্যিই ঘটনা। দেব এবং শুভশ্রী তাদের জড়ি বলে এবং তাদের দেখতে চাই বলে যে আবেগটা মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মের দর্শকেরা তৈরি করেছিলেন, পাগলু, পরাঞ্জয় জ্বলিয়া রে বা এই ধরনের যে সিনেমাগুলো থেকে যে উদ্দীপনা, মেন স্ট্রিমে নাচ গান ফাইট, সেইটা তো কৌশিক গাঙ্গুলিদের সত্যি ছবিতে তো তেমনটা করে আসে না। সেটা কৌশিক বলি, সৃজিত বলি, শিবপ্রসাদ নন্দিতা বলি, বা বাকি আরও যারা গুণী পরিচালক কাজ করছেন, তাদের সিনেমাতে দৃশ্য তৈরি করা এবং গল্প বলার ধরনটা আলাদা। আর মেন স্ট্রিম কমার্শিয়ালের ক্ষেত্রে বড্ড বেশি সেটা একদম ডিরেক্ট দেখানো হয়। এবার যারা ওইটা ভেবে এসেছিলেন তারা সত্যি সেইভাবে ওয়েল কোরিওগ্রাফ, সুন্দরভাবে সাজানোর দেব শুভশ্রীর নাচ বা চোখা চোখা ডায়লগ বা দেবের প্রবল যে ফাইট, সেটা তারা দেখতে পাননি, তাই তারা বললেন তেমনটা জমলো না আসলে। তবে আমি এটাই বলবো যে কিন্তু ট্রেলার হোক বা টিজার হোক বা গান হোক, সেই বার্তা তো দেওয়ার ক্রমাগত চেষ্টা হয়েছে। ওই যে সিনেমাগুলো যে পরিচালকেরা বানান তাদের যা ধরন, আর কৌশিক গাঙ্গুলিরা যেটা বানান তার ধরন তো আলাদা হবেই। তো যাই হোক, দর্শকের ভালো লাগা খারাপ লাগা তো এটা লেগেই থাকে।
আবার এই আর এক ধরনের দর্শকে তার উত্তর দিয়ে দিচ্ছেন যে এটা কৌশিক গাঙ্গুলিদের ধরনের ছবি, তাই এখানে আপনারা যা যা প্রত্যাশা করছেন সেটা তো পাওয়া যাবে না। এটা দুপক্ষের দুটো দর্শক বলছেন। আমি দুপক্ষের কাছে কৃতজ্ঞ যে তারা যোগেশকে পছন্দ করেছেন, কিন্তু আমি এই ক্ষেত্রে একটা কথা বলবোই যে এই সিনেমায় দেব এবং শুভশ্রী তারা 2014-15 ওই সময়টাতে মানুষের ভালোবাসায় মেন স্ট্রিমের জড়ি হয়ে উঠেছেন। জড়ি কিন্তু অভিনেতারা চাইলে হয় না, মানুষ তাদের ভালোবাসার যে কল্পনা, যে আদর, সেটাকে দিয়েই জড়ি নিজেরা বানিয়ে দেন। আর তাদের নিয়ে তারা বিভিন্ন ভালোবাসার মোমেন্ট কল্পনা করেন, প্রতীক্ষা করেন। তো ওই রকম একটা অবস্থান থেকে যেখানে মেন স্ট্রিমে তারা স্টার সুপারস্টার হয়ে উঠছেন মানুষের ভালোবাসায় আশীর্বাদে, সেই সময় হঠাৎ করে স্ট্রিম চেঞ্জ করা, সেখানে অভিনয়ের ধরন আলাদা, মেন স্ট্রিমে কমার্শিয়াল ফিল্মে ডায়লগ বলার ধরন আলাদা, নাচ গানের ধরন আলাদা, ডায়লগ আলাদা, ডায়লগ বলবার ধরন আলাদা। রাতারাতি এই দুজন যে নিজেদের অভিনয় সত্তাকে বার করবার যে সুযোগ তারা পেলেন, সেটাকে যে ওয়েলকাম জানিয়ে এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন, এটা কিন্তু সচরাচর সবাই পারে না। এবং এই কারণেই যারা দেব শুভশ্রীর অন্য ধরনের ফ্যান, তারা কিন্তু তাদের প্রিয় দুই স্টারের অভিনয়ের মধ্যে দুটো চরিত্রকে দেখতে পেয়েছেন। এখানে দেব থাকবার চেষ্টা করেনি, সে দুটো চরিত্রে অভিনয় করেছে, একটা ভানু আর একটা ইন্দ্রনাথ খাসনবিশ, যার বয়স 70-এর মতো। এই দুটো চরিত্র যদি যারা দেবের ফ্যান রয়েছে তারা যদি দেখেন যে তাদের প্রিয় দেব, সে কিন্তু দেব না হয়ে থেকে কম কথা বলা, একটা কি যেন কেন একটা শপথ নেওয়া, প্রতিশোধ নিতে হবে, সে রাস্তা ভুল হোক আর ঠিক হোক, এটাই তো চরিত্র। এরম একটা চরিত্র করেছে ভানু। আর তার সঙ্গে সঙ্গে প্রস্থেটিক মেকআপ অপূর্ব। বাট ওই প্রস্থেটিক মেকআপে শুধুমাত্র চোখ আর ঠোঁট এই দুটো কিন্তু খোলা থাকে, বাকি আমাদের চিন্তা হলে আমরা যেমন আমি ভুরু কুঁচকোলাম, প্রস্থেটিক মেকআপে কিন্তু সেই ভুরুটা তিনি মুখোশের ভেতরে কুঁচকোতে পারেন, বাইরে ধরা পড়ে না। তাই এটা ফুটিয়ে তোলা খুব কঠিন। তখন তাকে পুরো শুধুই চোখ, ঠোঁট আর পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে প্রমাণ করতে হয়েছে যে একটা মানুষের বয়স 70 হলে তার চলা, হাঁটা, ফেরা, চোখের পাতা ফেলা কতটা ধীরে ধীরে হয়। তো এই পরিশ্রমটা করেছেন। তো ফলত আমার নিজে মনে হয়েছে যে দেবের যারা ওই ধরনের কমার্শিয়াল ফিল্মের ওই ছবিগুলোর ফ্যান, ইভেন লাস্ট টাইম যদি বলি খাদান, তো তাহলে তারা কিন্তু অভিনেতা দেবের এই যে পরিশ্রম করে এই দুটো চরিত্র করা, নিশ্চয়ই সেটাকে বাহবা তারাও দিচ্ছেন। অ্যান্ড আমি বলবো যে আমার দেখা দেবের করা, এখন যদিও অনেক ইন্টারেস্টিং চরিত্রে ও অভিনয় করার চেষ্টা করে, ওই মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মটা তো দেবই প্রায় করে না। সে তো জানে সময় পাল্টাচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, কি দেখবো সেই নজরটা পাল্টাচ্ছে, সেই অনুযায়ী সে চেষ্টা করতে করতে কখনো প্রজাপতি, কখনো টনিক, কখনো বাঘাযতীন, কখনো ব্যোমকেশ হচ্ছে, এই সামনে আবার রঘু ডাকাত আসছে। এবার ওইগুলোতে অনেকগুলোতে না কোথাও একটুখানি যেগুলোতে ম্যাচও ইমেজ রয়েছে দেবের, এবার সেগুলো পছন্দ করেন কিছু লোক, তারা না ওইটা দেখতে পাননি এই সিনেমায় যে দেব ঘুষি মেরে 10 জনকে ফেলে দিচ্ছে। এই কারণে তাদের মনে হয়েছে যে আর একটু অন্যরকম হলে ভালো হতো, কিন্তু তারা ঝলকটা পেয়ে গেছেন এবং পেয়েছেন দেবের দুটো চরিত্রে দারুণ অভিনয় করার যে খিদে একজন অভিনেতার জন্ম সে তো নিজেই দেন। তো সেই ক্ষেত্রে দেব সাকসেসফুল। আমার ওর অনেকগুলো কাজের মধ্যে এটাকে সেরা অভিনয় এখনো পর্যন্ত মানে আমার কাছে লেগেছে। আর আমি শুভশ্রীর ক্ষেত্রে বলবো, শুভশ্রী জানতো যে আমার এখানে সেইভাবে নাচ গান নেই, এখানে আমি অসহায় রূপা। আমার জীবনে যারা দেখেনি, আমি পুরো গল্পটি ভেবে বলছি না, প্রচুর মানুষ টিকিট কেটেছেন, দেখতে যাবেন, প্ল্যান করছেন, তো তাদের জন্য স্পয়লার দিচ্ছি না। সেখানে একটা সে সুপারস্টার হয়ে উঠেছে, সেও লেডি সুপারস্টার বলা হয় ওকে। এখন শুভশ্রী পরিণত হয়ে গিয়ে অপূর্ব অভিনয়ের পরিণীতা করছেন, কিংবা কিছুদিন আগে আমার সঙ্গে সে গৃহপ্রবেশ করলে ইন্দ্রদীপ দাশগুপ্তের, সেখানে সে তিতলি হয়ে উঠে অসাধারণ অভিনয় সবার মন জয় করেছেন। এই যে সময় যে পাল্টাচ্ছে,
আর আমরা যদি আমাদের আবেগটাকে ছোটবেলাতেই রেখে দিই, তো এটা আমাদের নিজেদের কিছু মানুষের সেটা ভালোবাসা বা ইচ্ছা, কিন্তু সময় পাল্টেছে, এই দুজনেই দুরকম হয়ে উঠেছেন এবং এটা কৌশিক গাঙ্গুলির ছবি। তো ফলত সেখানে তারা নিজেদের নিংড়ে দিয়েছেন। রূপা হিসেবে শুভশ্রী যথাযথ দেওয়ার চেষ্টা করেছেন, এবং আবার বলছি ও জেনে যে আমি এই সিনেমায় ওই মেন স্ট্রিম কমার্শিয়ালের মতো হিরোইনটা নয়, এটা জেনেই কিন্তু এই গল্পটাকে সাহায্য করবার জন্য সে নিজের ভেতরে যে অভিনেত্রী সত্তাটা সেইটাকে পরখ করবার জন্য হ্যাঁ বলেছেন। এটা অসম্ভব সাধুবাদ পাওয়ার কথা এই দুজনের ক্ষেত্রে, দেব শুভশ্রী দুজনের ক্ষেত্রে। আমরা সেই রুদ্রনীল ঘোষ, যাকে রিফিউজি থেকে শুরু করে চিরদিনই তুমি যে আমার বা ভিঞ্চিদা, আজকে আবারও যেন সেই যোগেশ অর্থাৎ রুদ্রনীল ঘোষের নতুন করে মানুষ আবার প্রেমে পড়েছে। আপনাকে অনেকদিন মানুষ যেন মিস করে। আমি তো ভালোবাসা এবং পেশা এই দুটো জায়গায় তো অভিনেতাই, এটি তো আমার কাজ, এটি তো আমার প্রেম। আর রাজনৈতিক ক্ষেত্রে যে যেখানেই থাকুক না কেন, রাজনীতিটা একটা দায়িত্ব। এবার কেউ সোশ্যাল মিডিয়ায় সেই দায়িত্ব পূরণ করেন, আবার কেউ রাস্তায় নামেন, আমরা রাস্তায় নামি। তো যে যে রাজনৈতিক দলেরই কর্মীরা রয়েছেন যারা রাস্তায় নামেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কিছু প্রতিবাদের কথা লিখে দায়িত্ব সম্পন্ন করেন না, যারা রাস্তায় নামেন যে রাজনৈতিক দলেরই হোক না কেন, আমি প্রত্যেককে সম্মান করি। কারণ সে নিজের কাজ, নিজের রোজগার, তার বাইরে গিয়ে আরও 5টা মানুষের ভালো কি করে হতে পারে সেইটার জন্য কথা বলছেন, রাস্তায় নামছেন, তর্ক বিতর্ক করছেন। হতে পারে তার আমার বিরোধী মতের কেউ, কিন্তু নিজেরটুকু শুধু নিয়েই ভাববো, এই ভাবনা ছেড়ে দিয়ে যারা কথা বলছেন বা রাস্তায় নামছেন তাদের তো সম্মানটা করতেই হয়, তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন। নীতির লড়াই, কোনো কাজ ভালো লাগা না লাগা, সেটা নিয়ে আলোচনা সমালোচনা এগুলো তো চলবেই। তো আমি এটা বলবো যে আমি একজন অভিনেতা, এবার আমি তো আমায় কাজ দেব না, আমায় কাজ দেবেন তো আমার যারা প্রযোজক এবং পরিচালক রয়েছেন। তো তুমি যে যে কাজগুলোর কথা বললে সেটা সেই চ্যাপলিন থেকে শুরু হয়েছে, অনিন্দ্য ব্যানার্জি, তারপর শিবপ্রসাদ নন্দিতা দুর্দান্ত সিনেমা অ্যাক্সিডেন্ট, তারপর একের পর এক সিনেমা, মানে কমার্শিয়াল রাজ চক্রবর্তী চিরদিনই তুমি যে আমার হোক, কাঠমান্ডু হোক, বা যে সিনেমাই হোক না কেন, বা সৃজিত মুখার্জির রাজকাহিনী হোক, ভিঞ্চিদা হোক, বা দেব আর আমার প্রথম কমার্শিয়াল সিনেমা, যদি পুরোটাই মজার ছবি ছিল মেন স্ট্রিম, সেখানে আমার বলা সেটা বড় কথা নয় ডায়লগটা আজও জনপ্রিয়, ওই চরিত্রটা আজও ক্লিপিংস ঘুরে বেড়ায়। তো আমার তো নিজেকে আর প্রমাণ করা নেই। তো এবার প্রযোজক এবং পরিচালকেরা যারা আমায় বিভিন্ন চরিত্রে পরখ করে দেখে নিয়েছেন, সেটা কমেডি হোক, ট্র্যাজেডি হোক, সিরিয়াস হোক, আমি তো জ্যান্ত করবার চেষ্টা করেছি, এবং আমার অভিনয় নিয়ে দর্শকের তো কোনো অভিযোগ নেই বলেই জানি। যদিও সব দর্শককে কখনো তুষ্ট করা যায় না, আজকের দিনে 100টা মানুষকে তুষ্ট করতে কখনো পারা যায় না, কিন্তু 70-80 জনকে তো আমি তুষ্ট করতে পেরেছি 100 জনের মধ্যে। আমার কাজে যে আমি মন দিয়ে করি, পরিশ্রম করি, সেটা তো জানা যায়। তো এবার প্রযোজক পরিচালক বন্ধুরা তারা আমায় কেন নিতে ভুলে যান, তো এটা তো তারা বলতে পারবেন। আমি তো অভিনেতা, আমাকে ডাকলেই আমি অভিনয় করব। আপনি এই মুহূর্তে পরিশ্রমের কথা বললেন। পরিশ্রমের কথা বলতে এলে যে আমরা কিছুদিন আগেই দেখলাম যে ধূমকেতুর যে যখন প্রমোশন চলছিল, তখন প্রেস কনফারেন্স চলাকালীন দেব বলছেন যে একমাত্র রুদ্রনীল ঘোষ যার কাছ থেকে আমি অভিনয় শিখি এবং সেই পরিশ্রম শিখি। আপনি এই মুহূর্তে পরিশ্রমের কথা বললেন। পরিশ্রমের কথা বলতে এলে যে আমাদের জেনারেশন যে যদি কোনো অভিনেতাকে প্রমোশন দেখে চলছিল, তখন আমার প্রেস মনে হয় কনফারেন্স কেন চলাকালীন একটু দেব প্র্যাকটিস বলছেন করতে যে সেটা নাম হচ্ছে একমাত্র রুদ্রনীল। হ্যাঁ, দেব সকলের সামনেই বলেছে, সব মিডিয়ার সামনে বলেছে, যখন আমাদের মিউজিক মা বলে গানটা রিলিজ করছিল সেই সময় ও বলেছে যে পরিশ্রম করা একটা চরিত্র হতে গেলে, যেটা এই ইন্ডাস্ট্রিতে ওনাকে আমার থেকে শেখে, আমার মনে হয় যে এটা বাড়তি আবেগ থেকে বলেছে। তো আমিও তো এই সিনেমাতে দেব মেন স্ট্রিম থেকে এসে যেভাবেও নিজেকে চরিত্র হওয়ার জন্য, ভানু হয়ে উঠবার জন্য দেব ইমেজকে ভেঙে ফেলে যে পরিশ্রমটাও করেছে, সেটা থেকে তো আমিও শিখেছি। এটাই তো নিয়ম। ভালো অভিনেতা তখনই হওয়া যায় যার প্রথম শর্ত হচ্ছে তোমাকে ভালো সহ অভিনেতা হয়ে উঠতে হবে।
গান একা গাওয়া যায়, কবিতা একা লেখা যায়, মিউজিক যে কোনো একটা যন্ত্র একা বাজানো যায়, কিন্তু অভিনয়টা একা করা যায় না। তো তাই এক্ষেত্রে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো টাবো অনেক কিছুই বলেছে আর কি। এখানে না কোথায় একটা কাজ করতে গেলে যে কোনো একজন শিল্পীর অন্য শিল্পীর ওপরে বা সহ অভিনেতা অভিনেত্রীদের একে অপরের ওপরে এই যে ব্যক্তিগত পারস্পরিক যে সম্মান বোধ, সেই কথাটা কিন্তু উঠে আসে, এবং এটা নির্দ্বিধায় যে বলা, এটার জন্য দেবকে তো ধন্যবাদ দিতেই হয়। আবার যেমন আমিও সবকটা জায়গায় বলছি যে আমাদের স্বীকার করতেই হবে যে ভানু এবং ইন্দ্রনাথ খাসনবী সেই দুটো চরিত্র হয়ে উঠতে গিয়ে একই সঙ্গে হঠাৎ করে মেন স্ট্রিম থেকে এসে দেব যে পরিশ্রমটা করেছে সেটাও তো কমেন্ডেবল। আমরা দেখেছি যে দেবের প্রজাপতি পর্যন্ত আটকে দেওয়া হয়েছে, বা মিঠুন চক্রবর্তী ছিল বলে আজকে দেবের প্রজাপতি পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। তবে এই যে ধূমকেতু সিনেমা, সেটা আজকে নন্দনে জায়গা পাচ্ছে। প্রথম কথা হচ্ছে এমনটা তো হবার নয়। শাসক দলের দেব একজন এমপি, মিঠুন চক্রবর্তীর মতো পৃথিবী বিখ্যাত ভারতীয় অভিনেতা, আমাদের বাংলার মাটির ছেলে, আমাদের তো গর্ব। রাজনীতি, দল, মত, পথ এগুলো আলাদাই থাকে, এটা যে যার ব্যক্তিগত স্বাধীনতা। আমাদের কথা যারা শুনছেন, আমার কথা শুনছেন বলে কি তাদের বিজেপি হতেই হবে? তা তো নয়। বা আপনি যে রাজনৈতিক দল করেন, সাংবাদিকরা বলেন না, কিন্তু তারা কেউ না কেউ কোনো একটা দলকে তো সমর্থন করেন। আমাদের সাধারণ যারা দর্শকেরা রয়েছেন বা যারা পশ্চিমবঙ্গের জনগণ রয়েছেন, যারা মিছিলে হাঁটেন না, যারা স্লোগান দেন না, তারাও তো ভোট দেওয়ার সময় কোনো একটা রাজনৈতিক দলের সিম্বলেই ভোট দেয়। এবং শুধু তাই নয়, তারাও তো নিজেদের মতামত পাল্টান, রং পাল্টান ভালো থাকবার জন্যেই, যাতে 10টা মানুষ মিলে একটা ভালো কাজ, যেন যে রাজনৈতিক দলই যে প্রতিশ্রুতি দিচ্ছে তাদের তারা বিশ্বাসও করেছেন, কিন্তু তারা সেই কথা রাখতে পারেননি বলে তারা মতামত পাল্টেছেন। তাই তো আমার রাজ্যে মানুষের ভোটে কংগ্রেস ক্ষমতায় ছিল, আবার মানুষ সেখান থেকে রং পরিবর্তন করে যুক্তফ্রন্টকে ক্ষমতায় এনেছে, আবার সেখান থেকে বামফ্রন্ট সিপিআইএম পরিচালিত তাদেরকে দীর্ঘদিন ধরে 34 বছর ধরে বিশ্বাস করেছে, আবার সেখান থেকে মানুষ রং পাল্টে তারা তৃণমূলকে নিয়ে এসেছে। আবার 2019 থেকে প্রায় অর্ধেক পশ্চিমবঙ্গের কাছাকাছি মানুষ তারা একটু ভালো থাকবার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে প্রায় এই 2024-এ 40% ভোট দিচ্ছেন। এরা কারা? এরাই তো দর্শক, এরাই তো আমাদের জনগণ। তো তাহলে মতামত যে কেউ পাল্টাতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে সরকারের একটা দায়িত্ব আছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে দেব সরকারি দলের তৃণমূলের এমপি হওয়া সত্ত্বেও মিঠুন চক্রবর্তী আছে বলে নন্দনের সিনেমা চালাতে দেয়নি বলে অভিযোগ উঠে এসেছে। শুধু দেব নয়, সায়নী ঘোষ বর্তমানে এমপি, তিনি অনিক দত্তের অপরাজিত সিনেমা, যেটা সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে বানানো, নন্দনের যে ডিজাইন লোগো, এই পরিকল্পনা ডিজাইনে যিনি ছিলেন সত্যজিৎ রায়, তার জীবনী নিয়ে বানানো সিনেমা যেখানে সায়নী ঘোষ অভিনয় করেছিলেন, সেটাও তো নন্দনে চালাতে দেওয়া হয়নি। আমার বেশ কিছু সিনেমা ছিল যেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে দেখাতে দেওয়া হয়নি। আমি জানি না যে কোন বুদ্ধিতে এই ঘটনাগুলো ঘটানো হয়। যারাই ঘটান, যে শাসকের বিরোধী হয়ে যারা কথা বলবেন, শাসকের ভুল বা অন্যায়কে যারা আঙুল তুলে দেখাবেন, সেই শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, অধ্যাপক বা যে কোনো জীবিকার মানুষ, তাদেরকে ব্লক করে দেওয়া হবে। বিশেষ করে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তো এমনটা হওয়া উচিত নয়। কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক না কেন, এই ধূমকেতু সিনেমাটা, তার আগে বলি যে গৃহপ্রবেশ, এই দুটো সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় যে শাসক হয়তো বুঝতে পেরেছেন যে এই ধরনের যে প্রতিহিংসামূলক একটা আচরণ, সরকারের কাজ সবার জন্য, সরকারের কাজ সরকারি যে দল রয়েছে তাকে তুষ্ট করার জন্য নয়, সব মানুষের জন্যই তো সরকার। তো তাই সরকারের ভুল বা শাসক দলের ভুল নিয়ে যারা কথা বলেন তাদের আটকাতে হবে। আমার মনে হয় এই প্রবণতায়
সরকারকে খুশি করতে দায়িত্ব পাওয়া কিছু লোক বেশি উত্তেজনায় বা নিজেরা পিঠ চাপড়ানি কারুর থেকে পেতে পারেন এই ভেবে তারা নন্দনে এই ঘটনাটা ঘটিয়েছেন, বা যে কোনো সরকারি হলে। আমার মনে হয় যে সরকার, তৃণমূল পরিচালিত সরকার, তারা বুঝতে পেরেছে যে এমনটা করলে মানুষ আমাদের ভালো চোখে দেখছেন না, হয়তো ঘৃণা করছেন বা কম ভালোবাসছেন, তাই এটাকে শুধরে নেওয়া দরকার। তো ভালো, শুধরোবার যদি কেউ চেষ্টা করেন, যদি কেউ নিজের ভুলটাকে সংশোধন করে দেন, সেটাকে নিয়ে তো মানে সেটা ওয়েলকাম করা উচিত যে হ্যাঁ, কেউ নিজেকে শুধরোবার চেষ্টা করছেন, বা কেউ নিজেদের ভুল বা ভুলভাবে দেখা, যেটাতে মানুষ রেগে যাচ্ছে দলমত নির্বিশেষে। দেখো, দেব একটা রাজনৈতিক দলে রয়েছেন, আমি একটা রাজনৈতিক দলে রয়েছি, কিন্তু আমরা যখন পর্দায় আসি তখন তো আমাদের পরিচয় শিল্পী। আর যে দর্শকরা ওই সিনেমা হলে ঢোকেন, যারা আমাদের কথা শুনছেন, তিনি যে রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার হোক না কেন, তিনি তো দর্শক। তাই আমাদের পরিচয় পর্দাতে অভিনেতা অভিনেত্রী, যে যে রাজনৈতিক দলেরই হই না কেন, এবং যারা সিনেমা হলে আসছেন তারা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, তারা আমাদের দর্শক। তিনি কিন্তু রাজনৈতিক পছন্দ অপছন্দগুলোকে সরিয়ে এসেই এই দুঃখের পশ্চিমবঙ্গের, কাজ না থাকা পশ্চিমবঙ্গের, এই অভাবে থাকা পশ্চিমবঙ্গে একটু মন ভালো করতে আসছেন। তো আমার মনে হয় যে সরকার যদি, বা সরকার পক্ষের লোকজন, তারা যদি এই ধরনের প্রতিহিংসামূলক বা বোকা বোকা আচরণগুলো, সেগুলো যদি তারা শুধরে নেন, তো তাহলে বাংলা সিনেমার জন্য ভালো, শিল্পের জন্য ভালো। শুধুমাত্র সিনেমা হলে বাংলা সিনেমার শো বাড়িয়ে দিলেই প্রাইম টাইমে বাংলা সিনেমার উন্নতি হবে না। যেখান থেকে সিনেমাগুলো তৈরি হচ্ছে, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানেও বেশ কিছু কড়া নিয়ম নীতি রয়েছে, যার জন্য কম পয়সা নিয়ে কষ্ট করে টাকা জোগাড় করে আসা যে নতুন নতুন পরিচালকেরা রয়েছেন, নতুন নতুন প্রযোজকেরা রয়েছেন, তারা অনেকে না ভয় পেয়ে চলে যান। এই দিকটাও তো শুধরে নিতে হবে। যদি আমি ওইটা শুধরে নিই, তবেই তো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বড় হয়ে উঠবে। দল মতের পার্থক্য তো ভারতবর্ষের সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই রয়েছে, তাই না? এ বিরোধী ও শাসক দলের পক্ষে থাকবে। তো তাই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম নীতিগুলো যদি একটু সহজ করে দেওয়া যায়, তো তবে আরও ভালো ভালো সিনেমা তৈরি হবে। আর এই যে সরকার পক্ষ শেষ বেলাতে এসে এটা আগেও করতে পারতো, কেন করেনি কে জানে, করেছে ভালো। কিন্তু আমার থালা রেডি রয়েছে, যদি খাবার যেখানে তৈরি হয়, রান্নাঘর মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানেই যদি কড়া কড়া কিছু নিয়ম কানুন থাকে, তাহলে ভালো সিনেমা তৈরিটা হবে কি করে? প্রাইম টাইমে যে শো, বাংলা সিনেমাকে দেখাতেই হবে। সরকার এতদিন পরে এসে, প্রায় 15 বছর পরে এসে যে নিয়মটা চালু করলেন, ভালো। কিন্তু যে যে রাজ্যগুলোতে ফিল্ম ইন্ডাস্ট্রি খুব পোক্তভাবে চলে, যেমন মহারাষ্ট্র, শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র, সাউথ, উড়িষ্যা, কেরল, বাকি অন্যান্য জায়গা, সেখানে এই নিয়মটা অনেক আগে থেকেই ছিল যে যেখানে নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সেই ভাষার ফিল্মকে, যতই হিন্দি সিনেমা আসুক, যতই ইংরেজি সিনেমা আসুক, তাদের যেন শো একটা করে অন্তত দেওয়া হয়। এটা তো ভালো, কিন্তু এতদিন পরে হলো কেন এটা? অন্য রাজ্য তো কবে করে দিয়েছে। তো যাই হোক, যদিও এটা করে দিয়েছেন ভালো, কিন্তু সিনেমাটা আসবে কি করে বাংলা যদি এত কড়া কড়া নিয়ম রাখেন? আমি একটা সিনেমার নাম বলে উদাহরণ দিচ্ছি, দোস্তজি। এই দোস্তজি সিনেমাটা মাত্র কয়েক লাখ টাকায় গ্রামে কিছু মানুষ তৈরি করেছিলেন লুকিয়ে লুকিয়ে। কারণ আমাদের টলিউডে যে নিয়মে কতগুলো লোককে নিতে হবে, কি কি নিয়মে শুটিং করতে হবে, সেইভাবে শুটিং করতে গেলে অনেকগুলো লক্ষ টাকা বেশি খরচ হতো। প্রযোজক এবং পরিচালক নিজেদের থেকে চাঁদা তুলে তুলে টাকা জোগাড় করে তারা সিনেমা বানিয়েছেন। এই সিনেমাটা ভারতবর্ষে সমৃদ্ধ করেছে, সম্মান এনেছে, পুরস্কার এনেছে, শুধু তাই নয়, সারা পৃথিবীতে সাড়া ফেলেছে। তো যদি টলিউডের এই কড়া নিয়মগুলো মেনে এই সিনেমাটা তৈরি করতে তারা যেতেন, তাহলে তো সিনেমাটা তৈরি হতো না। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে যারা যারা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিচালনা করবার দায়িত্বে রয়েছেন, তো তারাও এটাও
তো দেখবেন যে আরো দোস্তজির মতো আরো ভালো সিনেমা বানানো যেতে পারে। এমন এমন ইয়াং ছেলেমেয়েরা যারা এই কর্মহীন পশ্চিমবঙ্গে এটাকেই জীবিকা বা ভালোবাসা হিসেবে ভেবে নিয়েছেন, তাদের যদি একটু নিয়মটা শিথিল করে দিই, আরো দারুণ দারুণ সিনেমা আসবে। তখন প্রাইম টাইমে আর কোন বাংলা সিনেমা আমরা চালাবো এই চিন্তা করতে হবে না। তো আমার মনে হয় যে রাজ্য সরকারকে, দেখো 2026-এ ইলেকশন, কে যাবে কে আসবে সেটা নিয়ে একটা তুমুল আলোচনা তৈরি হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে, ঠিক আছে। কিন্তু তবুও সরকারের যে বা যারাই থাকে তাদের প্রাথমিক কাজ, অন্তত শিল্পের ক্ষেত্রে বলতে পারি, যে রাজনীতি দিয়ে যদি শিল্পকে নিয়ন্ত্রণ করবার স্বপ্ন কেউ দেখেন, বা রাজনীতি দিয়ে সিনেমা বা কোনো অভিনেতা বা কোনো পরিচালক কোনো প্রযোজককে আমার পায়ে মাথা ঠেকাবার ক্ষমতা আমি প্রয়োগ করব, আমি কলার তুলব, তাতে আজ যাই হোক না কেন শিল্পের ক্ষতি হয়। এবং ওই মানুষগুলো যারা এটা করবার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু আর ভালোবাসার চোখে দেখেন না। আমার মনে হয় যে যারা দায়িত্বে রয়েছেন, যে কদিনই থাকুক 2026-এ ইলেকশন, তারপর তো ঠিক হবে যে কে থাকবেন বা থাকবেন না। সেটা কোনো রাজনৈতিক দলের কর্মীরা ঠিক করেন না, তৈরি করেন সাধারণ ভোটার, যারা সিনেমা হলে এসে সিনেমা দেখতে চান, নাটক দেখতে চান, থিয়েটার দেখতে চান, শিল্পীকে দেখতে চান। যদি মনে করি আমি একে তাকে আমার বিরুদ্ধে কড়া সত্যি কথা বলছে বলে বয়কট করব, তাদের কোর্টে দৌড়তে হবে, এইটা কি খুব একটা সম্মানীয়? এইটা কি, এই ধরনের ঘটনাগুলো কি যারা এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিরাট ভাবনা চিন্তা করেন তাদেরকে সম্মানিত করছে না? আমার মনে হয় যে তাদের শুধরে নেওয়া উচিত, কারণ তারা মানুষের ভোটই তো পেতে চান। ভূতের ভোটে তো সরকার তৈরি হয় না, বা বিদেশিদের ভোটে তো সরকার তৈরি হবে না, অনুপ্রবেশকারীদের ভোটে তো সরকার তৈরি হবে না, হবে তো মানুষের ভোটে, যারা সত্যিকারেরই বেঁচে থেকে সিনেমা হলে আসছেন, তাই না? তো আমার মনে হয় যে যারা দায়িত্বে রয়েছেন, শেষ বেলাতে এসেও তারা যদি নিজেদের ইমেজ মানুষের কাছে ভালো করবার চেষ্টা করতে চান, তো এমন কিছু করবেন না যাতে মানুষ আপনাদের দিকে ভালোবাসার চোখে তাকাতে 10 বার ভাবে। একদমই ঠিক। আমরা যেটা শুনলাম যে কোথাও গিয়ে একটা বাধা, তো আসলে কি এই নিখুঁত অভিনয় হওয়া সত্ত্বেও আজকে যে পরিচালক বা প্রযোজক তারা কি আপনাকে নিতে ভুলে যায়, বা কোথাও গিয়ে কি কোনো অদৃশ্য শক্তি তাদেরকে বাধা দেয়? আপনি কি মনে করেন? দেখুন, এটা তো তাঁরাই বলতে পারবেন। এরকমটা না হওয়া উচিত। এই ধরনের এই ভুলে না যাওয়াটাই উচিত। আসলে দর্শক তিনি গ্রামের হন না কেন, শহরের হন না কেন, মেইনস্ট্রিম কমার্শিয়াল ফিল্ম বা আর্ট ফিল্ম বা আধুনিক ফিল্ম যাই হচ্ছে, সেখানে যখনই আমরা কাজ করেছি, তো তখনই মানুষ, দু জায়গারই মানুষ, দু ধরনের সিনেমারই মানুষ, তারা কাজ পছন্দ করেছেন। আর একজন প্রযোজক বা পরিচালক এই ধরনেরই অভিনেতা অভিনেত্রীদের খোঁজেন, যে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যারা চরিত্রকে জ্যান্ত করে তুলতে পারবেন দর্শকের সামনে। তো এবার সেই ক্ষেত্রে এই দায়টা তো তাদের, এই উত্তরগুলো তো তারা দেবেন, আমি তো নয়। আমি তো একা একা অভিনয় করতে পারবো না। জোর করে বাড়ি থেকে বেরিয়ে জামা কাপড় পরে তো আমি শুটিং ফ্লোরে পৌঁছে যেতে পারবো না যা আমি অভিনয় করব বলে। আর আমি কেমন অভিনয় করি সেটা তো তারা জানেন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তো আমি জানি না যে তাদের ক্ষেত্রে কোনো চাপ কাজ করে কি না। তাই মাঝে মাঝে কিছু ঘটনায় এটা দেখতে পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে যারা প্রযোজক পরিচালক রয়েছেন তারা সত্যিই কোনো একটা চাপে রয়েছেন, নিয়মের চাপে, কোনো একটা বাড়তি বোঝা তাদের মাথার উপরে কাজ করছে, যেখানে তারা তাদের নিজেদের মতো কথা বলতে পারছেন না, নিজেদের মতো কাজটা করতে পারছেন না। বিভিন্ন ধরনের একে বয়কট, তার শুটিং বন্ধ, ওখানে টেকনিশিয়ানসরা পৌঁছলেন না। আমি একদম বিশ্বাস করি যে আমাদের যারা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানস রয়েছেন, এই যে মাঝে মাঝে আপনারা দেখেন যে শিল্পী, প্রযোজক, অভিনেতা, তারপর যারা টেকনিশিয়ানস ভাই আমাদের, তারা নাকি চাইছেন না কোনো
শুটিং হোক, ফ্লোর ছেড়ে বেরিয়ে গেলেন। বিষয়টা না একদম যা প্রচার করা হয় আসলে তার উল্টো। আমাদের যারা পরিচালক, প্রযোজক, এই দুজনকে আমরা সব থেকে বেশি সম্মান করি, মূলত পরিচালককে, তারপর অবশ্যই প্রযোজক। আর এবং অভিনেতা আর যারা টেকনিশিয়ানস, তারা কেউই চায় না যে একদিনের জন্য কোনো শুটিং বন্ধ হয়ে যাক। দেখুন, বম্বের মতো আমাদের তো এত টাকা পয়সা নেই, সেক্ষেত্রে আমাদের অধিকাংশই ভালোবেসে আমরা কাজ করি, কেমন? এবার তাই একদিন শুটিং বন্ধ হয়ে গেলে অধিকাংশ শিল্পী, যাদের রোজের শুটিংয়ের ওপরে রোজগার হয়, এবং আমাদের যারা টেকনিশিয়ান ভাই, তাদের তো দিন আনি দিন খাই অধিকাংশদেরই। তো তারা কেন চাইবেন যে শুটিং বন্ধ হয়ে যাক? এই যে শুটিংয়ের জন্য পরিচালকরা কোর্টে যাচ্ছেন কিছু কড়া নিয়ম নীতির জন্য, এগুলো কি ইন্ডিকেশন দেয় না যে কোন একটা চাপ কাজ করছে? তো আমার মনে হয় যে যত দ্রুত এগুলো থেকে লোকে সরে আসতে পারবেন, ততই কিন্তু পছন্দের শিল্পীদের, পছন্দের পরিচালকেরা, তারা মানুষের পছন্দের যে গল্প সেটা উপহার দিতে পারবেন। যারা এটা করছেন, এক, তারা বোকামি করছেন, নাম্বার দুই, যদি এটা করে ফেলেন, করেন তারা, যা সব মানুষ বলে এবং দেখতে পায়, অবিলম্বে সেখান থেকে সরে আসা উচিত। জানি যে রঘু ডাকাত দেবের, সেখানে দেবের সঙ্গে রয়েছেন রূপা গাঙ্গুলি এবং অনির্বাণ ভট্টাচার্য, এবং অপরদিকে আসতে চলেছে আরেকটা ছবি যার নাম হচ্ছে রক্তবীজ 2, যেখানে আমরা দেখতে পাবো যে আবির এবং অঙ্কুশ, অর্থাৎ এই যে মেন স্ট্রিম কমার্শিয়াল এবং একটা শহুরে একটা চিন্তাভাবনা যে ছবি, সেখানে কোথাও গিয়ে দু ধরনের অভিনেতা একটা ছবিতে, আপনার কি মনে হয় আরও এক মানুষের মনে দর্শকদের আকর্ষণের যে দিকটা, সেটাকে আরো বেশি ফুটে উঠবে? হ্যাঁ, এবং এটাই তো হওয়া উচিত। সবাই মিলে একটাই সিনেমা দেখবে, এবং এই ক্ষেত্রে যদি পছন্দের দুটো ভাগ থাকে, তো তাহলে সেটাই তো এক করলে একটা সিনেমার ব্যবসা বাড়বে, দু ধরনেরই দর্শকদের মন ভরবে। এবার দুটোকে মিশিয়ে গল্প তো লেখা উচিত এবং কাস্টিং করা উচিত। যেমন ধূমকেতুর ক্ষেত্রে দেব, সে এখন তো টনিক, প্রজাপতি, রঘু ডাকাত বা বাঘাযতীন, এরম বহু সিনেমা করছে। এই সিনেমাটা দেব কি করেছে? দেব কিন্তু এই ফাঁকটাকেই জোড়বার একটা চেষ্টা করেছে যখন সে নিজে প্রোডাকশন বানাচ্ছে। তখন প্রথম বড় করে এই বিষয়টা করবার ক্ষেত্রে ভেঙ্কটেশ ফিল্মসের বিবাহ অভিযান অসম্ভব রকম সাকসেস দিয়েছিল, ভালো করে খেয়াল করে দেখবেন। সেখানে আমি, অঙ্কুশ, অনির্বাণ, ঠিক আছে, তো এবং একদিকে সোহিনী সরকার, আবার একদিকে ওদিকে নুসরাত ফারিয়া ছিল। তারপর বিবাহ অভিযান 2 হয়েছে, সেখানেও বদল হয়েছে, কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচটা আমরা রাখবার চেষ্টা করেছি। আমি যখন প্রথম বিবাহ অভিযান গল্পটা লিখেছিলাম, তখন এটাই মনে হয়েছিল যে কেন এমন একটা চেষ্টা করা যাবে না যেখানে যতই পছন্দের তফাৎ থাকুক না কেন, দুটোকে একভাবে করবার চেষ্টা। আচ্ছা, বিরিয়ানি তো গ্রামেও খাচ্ছে, শহরেও খাচ্ছে, তাহলে তার মধ্যে কি রয়েছে যেটা এক করা যাবে না? তো সেই চেষ্টাটাই কিন্তু তার আগে কাঠমান্ডু বলে একটা ফিল্ম হয়েছিল, যেখানে আমি, সোহম এবং আবির, ওদিকে ছিল হচ্ছে শ্রাবন্তী আর মিমি, বিরাট হিট ছিল, রাজ চক্রবর্তীর সিনেমা। তো এই যে চেষ্টাটা বিচ্ছিন্নভাবে হচ্ছিল, এবার এখন পুজোতে আরো সিনেমা আসছে। তো তার মধ্যে যে দুটো সিনেমার তুমি কথা বললে, রক্তবীজ 2 এবং দেবের রঘু ডাকাত, এখানে কিন্তু সেইটাই করার চেষ্টা হয়েছে। এবং ট্রেলার বা টিজার যাই এখনো এসেছে, সেটা দেখে কিন্তু ওই ঝলকটাই দিচ্ছে। যেমন রঘু ডাকাতে যারা আসবেন, তারা নিশ্চয়ই এটা জেনে আসবেন আমরা পাগলু বা চ্যালেঞ্জ বা আমরা খাদান দেখতে আসছি না, কিন্তু আমাদের পছন্দের হিরোর থেকে আমরা কোন ধরনের অ্যাকশন পছন্দ করি, যদি ভালো করে ট্রেলার দেখেন, সেইটা জোর দেওয়া হয়েছে। আবার রক্তবীজ 2-তে সাম্প্রতিক বেশ কিছু ঘটনার, ভারত, বাংলাদেশ ইত্যাদি, এবং সেখান দিয়ে মানে
ফাঁক গলে এই যে বিভিন্ন লোকজনদের চলে আসা নানান ধ্বংসাত্মক কাজ করতে, এবং সেটা খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে বাকি পরপর বিরাট নাশকতামূলক ঘটনা, এবং আমাদের সমাজে নানান জায়গা থেকে বিভিন্ন সময় জঙ্গি ধরা পড়া, এগুলো তো দেখেছি। তার একটা নির্যাস নিয়ে তৈরি হচ্ছে ইন্টারেস্টিং ওয়েতে রক্তবীজ। ভিক্টোরিয়া ব্যানার্জি রয়েছেন, সীমা বিশ্বাস রয়েছেন, এদিকে মিমি চক্রবর্তী রয়েছে, নুসরাত জাহান আইটেম করছেন, তার সঙ্গে সঙ্গে অঙ্কুশ রয়েছে, আবার এদিকে আবির সহ বাকি অন্যান্য অভিনেতারা রয়েছেন। তো অর্থাৎ দুটো ধরনেরই দর্শকের যাতে ভালো লাগতে পারে তার একটা আন্তরিক চেষ্টা রয়েছে, এবং নিশ্চয়ই এটার সুফল হবে আমার মনে হয় যে মিশে যাওয়া উচিত। আর অভিনেতা অভিনেত্রীদের তাদের সাহায্য করলেই, যেমন আমি আর একটা সিনেমার কথা বলবো, যেটা হচ্ছে যে বুম্বাদা এবং শ্রাবন্তী। শ্রাবন্তী তো মূলত কমার্শিয়াল ফিল্মের সফল হিরোইন হিসেবেই তার বড় করে বিচরণ, অন্যান্য দারুণ দারুণ সিনেমা করেছে অন্য রকমের, তবুও তো এই যে একটা মিক্স অ্যান্ড ম্যাচের যে চেষ্টা, হ্যাঁ, তো সেটা তো উল্লেখযোগ্য, এটাই তো হওয়া উচিত। যদি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখি যে তিনি মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার মানে অবিসংবাদিত নায়ক, এবং সেখান থেকে তারপর তিনি অটোগ্রাফের হাত ধরে, তার আগে ঋতুপর্ণ ঘোষের সিনেমা উৎসব, সেটা দিয়ে শুরু, তারপর থেকে তিনি আজ তার স্ট্রিম চেঞ্জ করেছেন। ঠিক আছে, তো এটাই হওয়া উচিত, যাতে দুটো জায়গায় দর্শক দেখতে পান, এবং এটা আনন্দের কথা, এটাই হওয়া উচিত। আচ্ছা, ধূমকেতু যে ছবি, সেই ছবিতে দেবের সঙ্গে এই কদিনের মধ্যে আপনাকে অনেকবার দেখা গেছে। ধূমকেতু সিনেমা রিলিজের পর আপনাকে দেবের সঙ্গে অনেকবার দেখা গেছে। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো কথা হয়নি? না, এটা তো ওই জায়গা নয়। আমরা অফিসের আলোচনা কি বাড়িতে করি? মানুষেরও জানা উচিত, তিনিও করেন না। তার অফিসের যে কাজ, তিনি তার অফিসে যে যে আলোচনাগুলো করেন সেই কাজগুলো তো বাড়িতে করেন না। আবার বলছি, সেটা হচ্ছে যে দেব তৃণমূল দলের সাংসদ, আমি বিজেপির এখনো অবধি রাজ্যের সাংস্কৃতিক প্রধান, আমার দল আমাকে সেই জায়গাটা দিয়েছে। সেখানে পরিষ্কার আমরা বিপরীত মেরুতে অবস্থান করছি, এবং যখন সিনেমা করছি তো তখন আমরা একটা অন্য দিকে আসি, যেটা আমাদের পেশা এবং ভালোবাসা। রাজনীতির জায়গাটা যে যার দায়িত্ব। এবার অনেক মানুষ আছেন, তারা সোশ্যাল মিডিয়ায় কিছু কমেন্ট করে তাদের দায়িত্ব পূরণ করেন, তারা রাস্তাঘাটে অতটা নামেন না, মানুষের জন্য সরাসরি কাজ করেন না, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, রাজনীতিই করতে হবে এমনটা কথা নয়। আমি কোন একটা মানুষের পাশে দাঁড়াতে গেলে একা একা একজন, একটা বা দুটো মানুষের উপকার করতে পারি। আমি যদি অনেক মানুষের জন্য কিছু করতে চাই, তখন দুইয়ের বেশি মানুষের, তখন আমার জন্য এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারাও সোশ্যালি কাজ করে। আবার আমি যদি নিয়ম বা সিস্টেমটা পাল্টাতে যাই, একেবারে নিয়ম করে অনেক মানুষের জন্য কিছু করতে চাই, তো আমার দেশে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিটাই একমাত্র রাস্তা। তো সেই রাস্তায় কে ঠিক কে ভুল, কোন দল মানুষকে অনেক বেশি রিলিফ দিতে পারছে, এটা তো মানুষ দেখতে পাচ্ছেন। তো তাই যে যে রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, একটা বাড়িতে দেখেন বাবা মা ছেলে বউ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হন, আছে তো। তা বলে কি তারা বাড়িতে মারামারি করছে? তা তো নয়, তারা সংসারটাকে আগলায়। কিন্তু যখন মতামত রাখে, তখন তারা স্পষ্ট করে মতামত রাখে, যে কোনো মিছিলে হাঁটে। হয়তো বাবা যে দল করেন বা যে দলকে সমর্থন করেন, ছেলে সেই দলের বিরুদ্ধেই রাস্তায় নামছে, কিন্তু বাড়িতে এসে কি তারা মারামারি করবে? এরম তো নয়। আমরা যখন বাজারে যাই, ধরুন আমি বিজেপি বাজারে গিয়ে জিজ্ঞেস করবো কি আপনি কি তৃণমূল, তাহলে আপনার থেকে আমি আলুটা কিনবো না। বা আপনি কি সিপিএম, যে মাছ বিক্রি করছেন আপনার থেকে মাছটা কিনবো না, এরম কেউ বলে? নাকি যে তৃণমূলের ধরুন যে সমর্থক যিনি বাজারে গেছেন, তিনি গিয়ে জিজ্ঞেস করেন মাসিমা কুমড়ো কত করে? সে হয়তো বললো এত টাকা। ও, আপনি গেরুয়া কুমড়ো বেচছেন, আপনি বিজেপি, তাহলে আপনার থেকে কিনবো না। তো তাহলে সবাই তো অভুক্ত থাকবে, মতামত অবশ্যই থাকবে, মত বিরোধের জায়গাও থাকবে, সেটা সঠিক জায়গায় প্রয়োগের জন্য। তখনই তো রাস্তায় নামছি, আলোচনা করছি। ঘাটাল মাস্টার প্ল্যান সেই সব নিয়ে তো প্রচুর আলোচনা সমালোচনার জায়গা করেছে, কিন্তু ওই জায়গাটা তো এই সিনেমার যখন যে কাজটা করছি আমরা, সেই কাজটার তো নয়, সেখানে তো আলাদা কাজ।
সেখানে আমরা কেন আলোচনা করতে যাব ওই বিষয় নিয়ে? যখন রাজনৈতিক সমরে যখন মুখোমুখি হব, তখন যে কোনোভাবেই হোক না কেন আমরা একে অপরের তুমুল এবং তীব্র সমালোচনা করব। দিস ইজ কোয়াইট ন্যাচারাল। এর মানুষ না বেশি আবেগে থাকেন, তো তারা মনে করেন তাহলে ওই আলোচনাই তাহলে করা উচিত। তো ডেফিনেটলি মানে আমি তো নিজে ইন্টারভিউ জায়গায় বলেছি যে ঘাটাল যে জলে ডুবে রয়েছে, এটা কি কোনো মানুষই কি খুশি? কোনো মানুষের যে অসুবিধা হচ্ছে, তাদের যে যন্ত্রণা রয়েছে, সেটাতে কি পরিষ্কার দেব বিরাট খুশি যে মানুষ জলে ডুবে রয়েছে? না। কিন্তু সেই দলে কি হবে কি না হবে, তার এমএলএ এমপিরা আদৌ কোনো কাজ করতে পারবেন কি পারবেন না, তা তো ঠিক করে দেয় ওই দলের দুজন। তো ফলত আমি এটাকে নিয়ে যদি দেবকে জিজ্ঞাসা করি, তা আমার মনে হবে যে আমি অকারণ সময় নষ্ট করছি আমার এবং ওর। আমি কেন জিজ্ঞাসা করতে যাব? দেবের ইন্টারভিউতে বলেছে যে যেই রুদ্রদাই ঘাটাল পাটাল নিয়ে একদিন বিরাট চিৎকার করছে, তার মাঝখানে আমি রুদ্রদাকে ফোন করে বললাম যে ময়দানে তোমার অভিনয় রুদ্রদা ন্যাশনাল লেভেলে দারুণ। বলো রুদ্রদা বলিনি? আমি বলছি হ্যাঁ ডেফিনেটলি। আমি যেটা ভালো মানে আমি সেটাকে নিয়ে আলোচনা করব, শুধু যেটা ভালো নয় সেটা নিয়ে করবো না, কিন্তু প্রত্যেকটা প্রেক্ষিত এবং জায়গা আলাদা আলাদা রয়েছে। আজকে তৃণমূল দল বিভিন্ন কারণে যা যা কাজ করছে তা লোকের সামনে স্পষ্ট। আবার বলছি, আমাদের একটুখানি বুঝতে হবে যে কোন কথাটা কোথায় বলবার জন্য, কখন বলবার জন্য। আমি নিশ্চয়ই মন্দিরের পোশাক পরে আমি নিশ্চয়ই ডিস্কো থেকে যাব না। সিনেমাটা আমার একটা অন্য ভালোবাসা, প্রেম, এবং এটা আমার পরিবার। এখান থেকে পেটের ভাত খাই। এখানে আমার বাদশা মৈত্র বা দেবদূত ঘোষ, যারা সিপিআইএম এর অত্যন্ত সক্রিয় কর্মী, ভোটেও দাঁড়ানোরা, তো তাদের সঙ্গে আমার বাইরে যখন অন্য কোনো জায়গায় যাই, তখন মানে দু একটা লাইন হয়তো আলোচনা করি। মূলত আমরা তো আমাদের কাজ নিয়েই আলোচনা করি। এটা আবার বলছি যে যখন আমরা একসঙ্গে কাজ করতে নামি, তখন পরিষ্কার শিল্পী। আর যারা আমাদের কাজ দেখেন, তারা যে কোনো দলকেই ভোট দিন না কেন, তারা দর্শক, তারাও জানেন যে এই জিনিসগুলো এখানে আলোচনা করা নয়। আবার যখন রাজনৈতিক মঞ্চে আমি থাকবো, তো তখন তো আমি তুলোধনা করবই। তো এটা তো আমার অন্য কাজ বা দায়িত্ব। কিন্তু সবটা কাজ, ওই বলে না বাইরের চটি পরে ঘরেতে ঢুকতে নেই, আবার ঘরের যে জামা কাপড় বা পোশাক সেটা পরে বাইরে যেতে নেই। নিয়মটা একটুখানি তো দেখতে হবে, রাখতে হবে। তো মানে আমি যে ভাষায় আমার বন্ধুদের সঙ্গে কথা বলবো, আমি সেই ভাষায় কি আমার মা বাবার সঙ্গে কথা বলবো? তা তো নয়। সবটার জন্য সবকটা আলাদা জায়গা রয়েছে। সিনেমাতে সবাই মিলে কাজ করবে, সমস্ত দলমত মিলে। কিন্তু এই যে আমার কথা, আমার মত না মানলেই যে ধরনের প্রেসার আসে, যে ধরনের ঘটনা দর্শকেরা দেখেন, সেটা কি কাম্য নাকি? এটা তো শুধরে নিতে হবে যারা এই অন্যায় বা ভুলটা করছেন। দর্শকদের একটাই কথা বলবো, যারা ধূমকেতু দেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা যোগেশ চরিত্রটাকে পছন্দ করেছেন, সোশ্যাল মিডিয়া থেকে বাকি সব জায়গায় প্রশংসার বন্যা বওয়াচ্ছেন, তাদের অত্যন্ত ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো পরিষ্কার এই সিনেমার পরিচালক, প্রযোজক, যারা এই চরিত্রে আমাকে কাস্ট না করলে, নির্বাচন না করলে আমি এই অভিনয়টা করবার সুযোগ পেতাম না। আর দুই, আমি ধন্যবাদ ডেফিনেটলি জানাবো যে আমার মূল সহ অভিনেতা দেবকে, কারণ তার সঙ্গেই করা আমার যে দৃশ্যগুলো, সেগুলোকে নিয়েই আলোচনা করছে। অভিনয়টা একা করা যায় না। জানাবো শুভশ্রীকে ধন্যবাদ জানাবো, পরমব্রত, চিরঞ্জিত দা, আমাদের সিনেমার যিনি ক্যামেরা করেছেন এবং যিনি মিউজিক করেছেন, অনুপম রায়, তার অনবদ্য গান। ধন্যবাদ জানাবো ব্যাকগ্রাউন্ড মিউজিক যিনি করেছেন, আজকের গৃহপ্রবেশের জনপ্রিয় পরিচালক, আসলে তিনি সুরের মানুষ, ইন্দ্রজিৎ দাশগুপ্ত। এদের সবাইকে, কারণ তারা যদি না চাইতেন, যেমন অনেকে আমায় নিতে ভুলে যান, এরা তো বলেননি, এরা কেউ কাজ করতে গিয়ে কাজ করবো না, অন্য রাজনৈতিক দল করে বাকিরা রেগে যাবে, তারা তো এই কথাটা বলেননি। তাই তাদের ধন্যবাদ। এই পরিবেশটা চলে যাক। আপনারা যারা দেখেননি প্লিজ দেখুন, নিজেরা দেখে তারপর আলোচনা করুন যে কেমন লাগলো, কোনটা হলে ভালো হতো বা কোনটা হয়ে দারুণ হয়েছে। সবাইকে ভালো থাকবেন, সবাইকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই ধূমকেতু টিমের পক্ষ থেকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আজকের এই ধূমকেতু নিখুঁত একটা অভিনয়ের জন্য। ধন্যবাদ।